তাবলিগ জামাতে দুপক্ষের সংঘর্ষে নিহত 4, হত্যায় জড়িতদের ছাড় নয়, সমঝোতা তাগিদ স্বরাষ্ট্র উপদেষ্টার। 10 ট্রাক অস্ত্র আটক মামলায় বাবর সহ 7 জনের খালাস হাইকোর্টে, পরেশ বড়ুয়া সহ 7 জনের মৃত্যুদণ্ডের সাজা কমল। শেখ হাসিনাকে প্রধান অভিযুক্ত করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুমের অভিযোগ মাইকেল চাকমার। নির্যাতনের প্রতিশোধ বিএনপি শক্তি প্রয়োগে নেবে না, 31 দফা বাস্তবায়নই হবে উপযুক্ত জবাব, তারেক রহমান। আসসালামু আলাইকুম, রায়কা আল হোসেন স্বাগত জানাচ্ছি এনটিভি সন্ধ্যার খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার চলুন পুরো খবরে। এছাড়াও থাকছে চ্যারিটি কনসার্ট ইকোজ অফ রেভলিউশনে প্রস্তুতির খবর। এবার চলুন পুরো খবরে। টঙ্গী ইজতেমা মাঠে দখল নিয়ে বাংলাদেশে মাওলানা জুবায়েরের অনুসারীদের সাথে ভারতের মাওলানা সাদ কান্দলুবের অনুসারীদের সাথে সংঘর্ষে 4 জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে ভর্তি রয়েছে আহতরা। এদিকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইজতেমা মাঠ সংলগ্ন এলাকায় সব ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ করেছে ডিএমপি। হত্যার ঘটনায় মামলা করবে জানিয়ে মাঠ না ছাড়লে লং মার্চ করার ঘোষণা দেয় জোবায়েরপন্থীরা। হাসান মাহমুদের রিপোর্ট। কালিমার দাওয়াতের মেহনতের জন্য টঙ্গীর তুরাগ তীরে যে বিশ্ব ইজতেমা, এবার তা নিয়ে ঘটল দুপক্ষের সংঘর্ষে মৃত্যুর ঘটনা। ঘটনার শুরুটা মঙ্গলবার মধ্যরাতে। আগে থেকে জোর ইজতেমা করে তুরাগপাড়ের মাঠে অবস্থান করা মাওলানা জুবায়েরপন্থীদের মাঠ ছাড়া করতে রাত 3টার দিকে মাওলানা সাদের অনুসারীরা ধাওয়া দিলে দুপক্ষের বাক বিতণ্ডা রূপ নেয় তুমুল সংঘর্ষে। রক্ত ঝরে টঙ্গীর তুরাগপাড়ে। চতুর্দিকে তারা এরকম কি লাঠি নিয়ে এরকম কি আমাদেরকে ফাইটার দেখাইতেছে যে আমাদেরকে মারবে। এগুলা অপরপক্ষ যারা ছিল, যারা আগে অবস্থান করতেছিল মাঠের ভিতরে, তারাই ছিল এখানে। বাঁশ লাঠি সহ দেশীয় অস্ত্র নিয়ে চলে ব্যাপক হামলা। আমরা চাই একটা সুষ্ঠু সমাধান হোক, যাতে আগামীতে এইসব নিয়ে আর কোনো হানাহানি বা দ্বন্দ্ব বিভেদ এগুলো আর না হয়। তো এইখানে জোর হবে, জোরে বাধাটা কেন? তারা জোর করছে, তাদের কিন্তু বাধা দেয় নাই। আহতদের হাসপাতালে নেওয়া হলে মৃত্যু হয় কিশোরগঞ্জের বাচ্চু মিয়া, বগুড়ার মোহাম্মদ তাইজুল এবং ঢাকার মোহাম্মদ বেলালের। এদিকে কাকরাইল জামে মসজিদে মাওলানা জুবায়েরপন্থীরা এক সংবাদ সম্মেলনে বলেন, এ ঘটনা পূর্ব পরিকল্পিত, এর বিচার দাবি করেন তারা। এটা একতরফা হামলা হয়েছে সেখানে, এবং সকল যারা আহত, ইনজুর্ড, যারা নিহত, তারা সব এক পক্ষীয়, আর আক্রমণকারীরা আরেক পক্ষীয়। এদিকে সংঘর্ষের ঘটনায় শ্রীপুরে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে মাওলানা জুবায়েরের অনুসারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ ও সেনা সদস্যরা অবস্থান নিয়েছে টঙ্গীর তুরাগপাড়ে। তুরাগপাড়ের আশপাশের এলাকায় সব ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। এদিকে হত্যাকাণ্ডের সাথে জড়িতদের ছাড় দেওয়া হবে না উল্লেখ করে তাবলিগ জামায়াতের 2 পক্ষকে আলোচনা করে সমাধান খুঁজে বের করার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। সচিবালয়ে তাবলিগ জামায়াতের 2 পক্ষের সাথে আলোচনা শেষে এসব জানান তিনি। রিপোর্ট করছেন রকনউদ্দিন। বুধবার ভোররাতে টঙ্গীর ইজতেমা ময়দানে তবলিগ জামাতের 2 পক্ষের সংঘর্ষে মৃত্যুর সাথে সাথে আহতের সংখ্যাও শতক ছাড়িয়েছে। এমন বাস্তবতায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বুধবার সকালে 7 জন উপদেষ্টার সাথে পূর্ব নির্ধারিত বৈঠকে প্রথমে অংশ নেন মাওলানা সাদের অনুসারীরা। প্রায় 1.5 ঘন্টার বৈঠক শেষে ভবিষ্যতে এমন পরিস্থিতি এড়াতে সব চেষ্টা করা হবে বলে জানান তারা। এখন এখানে সিদ্ধান্ত হয়েছে সরকার নিজ দায়িত্বে মাঠটা নিয়ে নেবেন, কেউ মাঠের মধ্যে থাকবে না,
যেহেতু আমরা সকাল ভোর থেকে এখানে আছি, আমরা এখনই ছেড়ে দিচ্ছি। ওনারাও মাঠে ঢুকবেন না, আমরাও মাঠের মধ্যে ঢুকবো না। ওনারাও যেন রাস্তার মধ্যে নেমে না আসেন বা কোনো উস্কানিমূলক বক্তব্য প্রচার না করেন। পরে উপদেষ্টাদের সাথে বৈঠক করেন মাওলানা জুবায়েরের অনুসারীরা। তাদের সাথেও প্রায় 1.5 ঘন্টা ধরে চলে বৈঠক শেষে মাওলানা সাদপন্থীরা ইজতেমা করার অধিকার হারিয়েছেন বলে জানানো হয়। এই সাদপন্থীদেরকে একটি সন্ত্রাসী সংগঠন আখ্যায়িত করে তাদেরকে নিষিদ্ধের আমরা দাবি জানিয়েছি। কাজে আমরা আশা করি সেই বিষয়েও যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হবে। তারা এই ধরনের ঘটনা ঘটানোর পর তাদের এখানে ইজতেমা করার কথা, বরং তাদের বিরুদ্ধে আইনানুগ যে ব্যবস্থা নেওয়া হবে আমরা আশা করতেছি যে সরকার এই ধরনের ভুল করবে না। আর আহতদের চিকিৎসায় প্রয়োজনীয় ব্যবস্থা নেবার পাশাপাশি হত্যাকাণ্ডের সাথে জড়িতদের ছাড় দেওয়া হবে না বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। আজকের ভিতরেই তারা একটা কেস করবেন, মানে যে 4 জন হত্যা হয়েছে তাদের জন্য, এবং তাদের সাথে সাথে আমরা যারা পাবো, মানে যারা প্রকৃত দোষী তাদের আমরা আইনের আওতায় নিয়ে আসবো। সাতপন্থীরা ইজতেমা করতে ভাই একটা কিন্তু জিনিস খুব সুন্দর বলছেন, তাদের ভিতরে কিন্তু একটা আলোচনা হচ্ছে যে পন্থীগুলি এক করে, আপনারাও চাচ্ছেন সব এক হইতে, তারা যদি আবার আলোচনা করে তারা একটা সমাধানে আসতে পারে। আগে ঘোষণা করা হলেও এবারও 2 পর্বে ইজতেমা হবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাব দেননি স্বরাষ্ট্র উপদেষ্টা। রকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। বহুল আলোচিত চট্টগ্রামে 10 ট্রাক অস্ত্র আটক মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ 7 জনকে খালাস দিয়েছে হাইকোর্ট। আর 6 জনের মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে 10 বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া মৃত্যুদণ্ড থেকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে উলফার সামরিক কমান্ডার পরেশ বড়ুয়াকে। বুধবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের দ্বৈত বেঞ্চ এ রায় দেন। হাসান জাবেদের রিপোর্ট। 2004 সাল চট্টগ্রামের সিইউএফএল ঘাট থেকে অস্ত্র ভর্তি 10 ট্রাক উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী। দেশের ইতিহাসে সবচেয়ে বড় এই অস্ত্র চোরাচালানটি আসে সমুদ্রপথে চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার জেটিতে। উদ্ধার করা অস্ত্রের মধ্যে ছিল চীনের তৈরি রাইফেল, সেমি অটোমেটিক রাইফেল সহ বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য। এমন ঘটনা দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও আলোড়ন তোলে। 2014 সালে এই ঘটনায় তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, জামায়াত নেতা মতিউর রহমান নিজামী সহ 14 আসামিকে অস্ত্র চোরাচালান মামলায় মৃত্যুদণ্ড এবং অস্ত্র আইনের আরেকটি মামলায় তাদেরকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় চট্টগ্রামের বিশেষ ট্রাইব্যুনাল। চলতি বছরের 6 নভেম্বর এ মামলার ডেথ রেফারেন্স ও আপিলের উপর শুনানি শুরু হয়। যুক্তিতর্ক উপস্থাপন শেষ হলে বুধবার বহুল আলোচিত এ মামলার রায়ে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, ডিজিএফআইয়ের সাবেক পরিচালক রেজ্জাকুল হায়দার, মহসিন উদ্দিন তালুকদার, এনামুল হক সহ 7 জনকে খালাস দেয়। তবে মৃত্যুদণ্ড পাওয়া আরেক আসামি উলফা নেতা পরেশ বড়ুয়াকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় হাইকোর্ট। 14 জনের ভিতরে 7 জনকে খালাস দিয়েছেন, 6 জনকে 10 বছরের সাজা দিয়েছেন এবং 1 জনকে যাবজ্জীবন সাজা দিয়েছেন। এরই প্রেক্ষিতে এই মামলা আজকে নিষ্পত্তি হলো। জনাব লুৎফুজ্জামান বাবরকেও আজকে খালাস দিয়েছেন এই কথা বলে যে তিনি রাজনৈতিক উদ্দেশ্যের ভিকটিম, শিকার। রায়ের পর খালাসপ্রাপ্ত আসামিদের আইনজীবীরা বলেন, বিচারিক আদালতে হস্তক্ষেপ করে বিগত সরকার যারা সম্পৃক্ত নয় তাদেরও মৃত্যুদণ্ড নিশ্চিত করে। যাদেরকে খালাস দিয়েছেন তাদের বিরুদ্ধেও কোনো সাক্ষী প্রমাণ পাওয়া যায়নি, আর যাদেরকে সাজা দিয়েছেন তাদেরকে যেহেতু আপনার ডেথ সেন্টেন্স কমিউট শুধু না, এটা মাত্র 10 বছরে এনে দিয়েছেন। বিচার যদি সঠিক না হয় তাইলে আইনের বিচার আছে এটা তো বলা যাবে না, আর আইনের বিচার যদি সমাজে না থাকে এই সমাজ থাকবে না। কাজে আমি আইনের ছাত্র হিসেবে এটুকু বলবো যে বিচার যেন সঠিক হয় এবং সাক্ষী প্রমাণের আলোকে যেন মামলার রায় হয়। এখানে সরকার পরিবর্তনের সাথে সাথে বিচারও যেন পরিবর্তন হয়ে না যায়। আলোচিত অস্ত্র চোরাচালান মামলায় অব্যাহতি পেলেও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর এখনই মুক্তি পাচ্ছেন না, কারণ একই ঘটনায় অন্য একটি মামলায় তার সাজা এখনও বহাল আছে। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান অভিযুক্ত করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুমের অভিযোগ দায়ের করেছেন ইউপিডিএফ নেতা মাইকেল চাকমা।
ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের কাছে মৌখিকভাবে এই অভিযোগ দায়ের করেন তিনি। চিফ প্রসিকিউটর জানান, আইনের বিধান অনুযায়ী এই মৌখিক অভিযোগ আমলে নিয়েছে প্রসিকিউশন। কয়েকদিনের মধ্যে অভিযোগে বিস্তারিত লিখিতভাবে দেওয়ার পর তদন্ত কাজ শুরু করবে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। আলোকচিত্রী ডক্টর শহীদুল আলম ও তার সহধর্মিণী অধ্যাপক রেহনুমা আহমেদকে সঙ্গে নিয়ে সকালে ট্রাইব্যুনালে যান মাইকেল চাকমা। তার অভিযোগ, 2019 সালে 9 এপ্রিল রাজধানী কল্যাণপুর এলাকা থেকে তাকে তুলে নিয়ে যাওয়া হয়। এরপর থেকে 5 বছর 4 মাস কয়েক জায়গায় তাকে গুম করে রাখা হয়। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিরুদ্ধে বক্তব্য দেয় গুম করা হয় বলে দাবি মাইকেল চাকমার। শেখ হাসিনা যে 2013 সালে খাগড়াছড়িতে একটা সমাবেশে গিয়েছিলেন, নির্বাচনের সমাবেশে, তো ওই সমাবেশের দিনে একটা আমাদের ছাত্র সংগঠনের পাঁচশাতক পরিষদের একটা অবরোধ ছিল। তো ওই সমাবেশের দিন শেখ হাসিনা সে যে পাবলিক মিটিংয়ে বক্তব্য দেওয়ার সময় বলেছিল যে আজকে যারা অবরোধ দিয়েছে তাদেরকে আমি দেখে নেব, একেবারে এইভাবে এসে বলছে, তাদেরকে আমি দেখে নেব। উনি যাদের বিরুদ্ধে অভিযোগ করছেন তাদের প্রত্যেকের ব্যক্তির বিরুদ্ধে, অধিকাংশের বিরুদ্ধে ইতিমধ্যে মামলা কিন্তু আমরা চলমান রেখেছি। এর সাথে যদি অতিরিক্ত কোনো ব্যক্তির সন্ধান পাওয়া যায় সেটাও আমরা তদন্ত করে দেখব। কিন্তু গুমের ব্যাপারে ওভারঅল বাংলাদেশে যতগুলো গুম হয়েছে সবগুলোর ব্যাপারে আমরা মূলত একটা সূত্র ধরেই চালু করব। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের সাবেক এমপি এনামুর রহমান দুর্জয় ও সাবেক এমপি নিজাম হাজারীর বিরুদ্ধে মামলা করেছে দুদক। একই অভিযোগে এনটিএমসির সাবেক মহাপরিচালক জিয়াউল আহসানের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। বিকেলে দুর্নীতি দমন কমিশনে এক ব্রিফিংয়ে প্রতিষ্ঠানটির মহাপরিচালক আক্তার হোসেন এ তথ্য জানান। বলেন, ফেনী 2 আসনের সাবেক এমপি নিজামুদ্দিন হাজারীর 18,72,84,000 টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন সহ দুর্নীতির অভিযোগে মামলা করেছে দুদক। এর সাথে মানিকগঞ্জ 1 আসনের সাবেক এমপি নাইমুর রহমান দুর্জয়ের বিরুদ্ধে 11,21,00,000 টাকা জ্ঞাত এই বহির্ভূত সম্পদ অর্জন সহ বিভিন্ন দুর্নীতির অভিযোগে মামলা করা হচ্ছে। মোট অবৈধ সম্পদের পরিমাণ 93,65,00,000 টাকা বলে জানায় দুদকের মহাপরিচালক। আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, দুর্নীতি ও ঘুষ সংগঠনের মাধ্যমে প্রাপ্ত অর্থ ও সম্পত্তির অবৈধ উৎস গোপন বা আড়াল করার উদ্দেশ্যে স্থানান্তর, রূপান্তর এবং হস্তান্তরের মাধ্যমে অপরাধ করেছেন। সেই জন্য দুর্নীতি দমন কমিশন আইন 2004-এর 27(1) এবং দুর্নীতি প্রতিরোধ আইন 1947-এর 5-2 ধারায় মামলা রুজু হয়েছে। 3 সদস্য বিশিষ্ট অনুসন্ধান দল গঠন করা হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, তার দলের ওপর যেভাবে নির্যাতন অবিচার করেছে আওয়ামী লীগ, সে কায়দায় জবাব দেবে না বিএনপি। বলেছেন, 31 দফা বাস্তবায়নের মাধ্যমেই এর উপযুক্ত জবাব দেওয়া হবে। 15 বছরে ফ্যাসিবাদী শক্তি নিজেদের আখের গোছাতে আর প্রভুদের খুশি করতে দেশকে ধ্বংস করেছে বলে মন্তব্য করেছেন তিনি। 3 জেলায় দলের কর্মশালায় এসব বলেন তারেক রহমান। ইমরুল আহসানের রিপোর্ট। দলের 31 দফা প্রস্তাবনা তৃণমূলের মানুষের মাঝে ছড়িয়ে দিতে নারায়ণগঞ্জ, গাজীপুর ও টাঙ্গাইলে একযোগে প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে বিএনপি। লন্ডন থেকে অনলাইনে যুক্ত হয়ে প্রান্তিক নেতাকর্মীদের নানা প্রশ্নের উত্তর দেন তারেক রহমান। আগামী জাতীয় নির্বাচন কঠিন হবে মন্তব্য করে মানুষের আস্থা ধরে রাখতে কাজ করার আহ্বান জানান তিনি। মামলা, সেই অত্যাচার নির্যাতন, ঘরে থাকতে পারেন নেই, এই সাদা পোশাকে ডিবি পুলিশের এদের অত্যাচার নির্যাতন, তারপরেও হেলমেট বাহিনী, হাতুড়ি বাহিনী এদের অত্যাচার নির্যাতন, ঘরে থাকতে পারেননি, পালিয়ে পালিয়ে থাকতে চায়, তারপরেও কিন্তু আপনারা জনগণের পক্ষে কথা বলতে ছাড়েননি। জনগণের অধিকার রক্ষার যে সংগ্রাম, সেটা থেকে আপনারা পিছিয়ে আসেননি। কেন আপনার পাশে বা পেছনের লোকটা সে যদি নিজের স্বার্থ হাসিলের জন্য এমন কিছু করে যা আপনাকে, আপনার দলকে বিতর্কিত করবে, কেন আপনি সেই সুযোগ দিবেন তাকে? জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে বিএনপির 500-র বেশি নেতাকর্মী নিহত হয়েছে বলে উল্লেখ করেন তারেক রহমান। বলেন, ফ্যাসিবাদী শক্তির নির্যাতন নিপীড়নের প্রতিশোধ বিএনপি শক্তি প্রয়োগ করে নিতে চায় না। আমার সাথে অন্যায় হয়েছে, অবিচার হয়েছে, আমার পরিবারের সাথে হয়েছে, আমার বাবাকে হত্যা করা হয়েছে, আমার মায়ের সাথে অন্যায় করা হয়েছে, তাকে অত্যাচার করা হয়েছে, আমার ভাই মৃত্যুবরণ করেছে এই অত্যাচারের কারণে। আপনাদের সাথে যে অন্যায় হয়েছে, এখন আমরা যদি এই সকল অন্যায়ের, অবিচার, অত্যাচারের জবাব দিতে চাই, যদি জবাব দিতে হয়, তাহলে তারা যা করেছে সেভাবে করলে জবাব দেওয়া হবে না, তাহলে তাদের আর আমাদের মধ্যে কোনো পার্থক্য থাকলো না। সে অধম বলে কি আমরাও অধম হব নাকি? আমাদেরকে যদি জবাব দিতে হয়,
আমাদের 31 দফা যদি আমরা সফল করতে পারি তাহলেই জবাব দেওয়া হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ক্ষমতায় থাকতে দেশকে ধ্বংস করে গেছে আওয়ামী লীগ। 15 বছর 16 বছর ধরে যারা শুধু নিজেদের স্বার্থ হাসিলের জন্য, নিজেদের আখের গোছানোর জন্য তাদের প্রভু, ভিনদেশে যে তাদের প্রভু, তাদেরকে খুশি করার জন্য যেভাবেই বলি না কেন দেশটাকে সম্পূর্ণ ধ্বংস করে দিয়ে গিয়েছে। সেটি অর্থনৈতিকভাবে হোক, সেটি প্রশাসনে হোক, সেটি দেশের শিল্প, ব্যবসা, বাণিজ্য, দেশের ঐতিহ্য, শিক্ষা, যাই বলি না কেন, দেশের স্বাস্থ্য ব্যবস্থা সবকিছুকে ধ্বংস করে দিয়ে গেছে। দেশের গণতন্ত্রের বিরুদ্ধে দেশি বিদেশি চক্রান্ত চলছে বলেও মন্তব্য করেন তারেক রহমান। ইমরুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। নির্বাচন নিয়ে বিভ্রান্তিকর তথ্য দিচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার, এমন মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টে ভারত সরকার ও সে দেশের মিডিয়ার অপপ্রচার এবং ভারতীয় আগ্রাসন রুখে দিতে 12 দলে প্রতিবাদ সমাবেশে তিনি একথা বলেন। এ সময় নরেন্দ্র মোদীর বক্তব্যকে সার্বভৌমত্বের জন্য হুমকি বলেও মন্তব্য করেন তিনি। ভিন্ন একটি অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ভারত যদি স্বৈরাচার শেখ হাসিনাকে একমাত্র প্রতিনিধি মনে করে তাহলে বাংলাদেশ তাদের সাথে সম্পর্ক রাখবে না। এ সময় ভারতীয় পণ্য জনসম্মুখে পুড়িয়ে বর্জনের ডাক দেন বিএনপির নেতারা। প্রধান উপদেষ্টা বললেন ডিসেম্বরের শেষের দিকে এবং 26-এর প্রথম দিকে নির্বাচন হতে পারে। পরের দিনই ওনার প্রেস সচিব বললেন এটা আবার 26-এর জুন পর্যন্ত এটা যেতে পারে। অর্থাৎ ওনাদেরকে এই ক্ষমতা কে দিল? এটা বাংলাদেশের বিজয় দিবস না, এটা ভারতের বিজয় দিবস হয় কি করে? তার মানে ওনারা আমাদের মুক্তিযুদ্ধকে অবজ্ঞা করতে চান, আমাদের মুক্তিযোদ্ধাদেরকে অবজ্ঞা করতে চান। D8 সম্মেলনে যোগ দিতে মিশরের রাজধানী কায়রো পৌঁছেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। আজ স্থানীয় সময় বেলা 11টায় মিশরের রাজধানী কায়রোর আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান মিশরের পাবলিক বিজনেস সেক্টর মন্ত্রী মোহাম্মদ শিমি। পরে মন্ত্রীর সঙ্গে সংক্ষিপ্ত বৈঠক করেন প্রধান উপদেষ্টা। আগামীকাল কায়রোতে আল আজহার বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা। অধ্যাপক ইউনূস আল আজহার আল শরীফ মসজিদে গ্র্যান্ড ইমাম আহমেদ এল তায়েবের আমন্ত্রণে মিশরীয় বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেবেন। পরদিন শুক্রবার তিনি D8 অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশনে যোগ দিবেন, যা D8 শীর্ষ সম্মেলন নামে পরিচিত। এই সম্মেলনের ফাঁকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান সহ কয়েকটি D8 সদস্য রাষ্ট্রের সরকার প্রধানদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার কথা রয়েছে। এর আগে মঙ্গলবার মধ্যরাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মিশরের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন প্রধান উপদেষ্টা। রাজধানীর আর্মি স্টেডিয়ামে আগামী 21 ডিসেম্বরে অনুষ্ঠেয় চ্যারিটি কনসার্ট ইকোজ অফ রেভলিউশনের প্রস্তুতি চলছে পুরোদমে। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে শহীদদের পরিবার ও আহতদের পরিবারকে সহায়তার জন্য স্পিরিটস অফ জুলাই প্ল্যাটফর্ম কনসার্টটি আয়োজন করছে। ইতোমধ্যে সেনাবাহিনী সহ নিরাপত্তা কাজে সংশ্লিষ্টদের সাথে আলোচনা শেষ করেছে আয়োজকরা। কনসার্টে বিনা পারিশ্রমিকে গাইবেন জনপ্রিয় পাকিস্তানি সঙ্গীত শিল্পী রাহাত ফতে আলী খান। আয়োজনে মিডিয়া পার্টনার এনটিভি। সাদরিনা খন্দকারের রিপোর্ট। জুলাই আগস্টে গণ অভ্যুত্থানের আহতদের চিকিৎসা ও নিহতদের পরিবারের পাশে দাঁড়াতে স্পিরিটস অব জুলাই নামের একটি প্ল্যাটফর্মের মাধ্যমে কনসার্ট আয়োজনে কাজ করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। চলছে পুরোদমে প্রস্তুতি। রাতের থেকে স্টার্ট হবে, আপনার স্টেজ হচ্ছে এবং ব্র্যান্ডিং হচ্ছে, আলোকসজ্জা থাকছে, খুব সুন্দরই হচ্ছে। আয়োজনে পারিশ্রমিক ছাড়াই গান পরিবেশন করবেন উপমহাদেশের কিংবদন্তি সঙ্গীত শিল্পী রাহাত ফতে আলী খান। তাছাড়া গান গাইবেন আর্টসেল, চিরকুট, অ্যাশেজ, আফটার ম্যাথ সহ অন্যরাও। জনগণকে আহ্বান জানাবো তারা যেন আমাদের সাথে খুব ভালো একটা কোঅপারেশন করে যেন এই প্রোগ্রামটা ভালোভাবে রান করতে পারি আমরা। কনসার্টে প্রবেশ সহজ করতে ওই দিন টোল ছাড়াই ব্যবহার করা যাবে এলিভেটেড এক্সপ্রেসওয়ে। দুপুর থেকে খোলা থাকবে জাহাঙ্গীর গেট ও জিয়া কলোনির গেট। আয়োজনে মিডিয়া পার্টনার থাকবে জনপ্রিয় টেলিভিশন এনটিভি। বিশাল কনসার্টের আয়োজন হচ্ছে, সেই কনসার্ট আপনারা উপভোগ করতে পারবেন। এখানে আমরা আজকে এসেছিলাম, এখানকার নিরাপত্তা এবং সব কিছু বিষয় দেখলাম, বেশ সুন্দর বলে মনে হলো। সো এই কনসার্টে
আপনারা আসুন, উপভোগ করুন। জুলাই বিপ্লবে শিক্ষার্থীদের ভূমিকার প্রতি সম্মান রেখে শিক্ষার্থীদের জন্য বিশেষ ছাড় দেওয়া হয়েছে টিকিটে। 16 ডিসেম্বর উপলক্ষে 16%, গণ অভ্যুত্থানের বছর 2024 সালের স্মরণে 24% এবং 36 জুলাই স্মরণে 36% ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। টিকিট বিক্রি খুব ভালোই সাড়া পাচ্ছি, কিন্তু শিক্ষার্থীদের জন্য আমরা একটা ছাড় নিয়ে এসেছি 16 ডিসেম্বরের পর থেকে, তো এরপর থেকে টিকিট সেলিংটা বেশি বাড়ছে। রাহাত ফতে আলী খান এক ভিডিও বার্তায় বলেছেন, জুলাই গণ অভ্যুত্থানের সম্মানার্থে ঢাকায় আসছেন তিনি। To your lovely homeland. See you all on 21st of December, inshallah. সাদরিনা খন্দকার, NTV নিউজ, ঢাকা। সিটি কর্পোরেশন পৌরসভার জনপ্রতিনিধিদের ঢালাওভাবে অপসারণ যৌক্তিক মনে করে না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটির নেতারা। আমলাদের ওপর অতিরিক্ত দায়িত্ব দিয়ে স্থানীয় সরকার চালানো সম্ভব না বলে মনে করেন নাগরিক কমিটির মুখ্য সংগঠক সাজ্জিদ আলম ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পর স্বৈরাচার আমলের একদলীয় নির্বাচনের যুক্তি দেখিয়ে বাতিল করা হয় সব সিটি কর্পোরেশন ও পৌরসভার জনপ্রতিনিধিদের পদ। আমরা আপনাদের সাথে আছি। আপনাদেরকে যারা ভুল বুঝিয়েছে, আপনাদের প্রশাসনের লোকেরা ভুল বুঝিয়েছে। জাতীয় সরকার কখনোই উন্নয়ন করতে পারে না স্থানীয় সরকার প্রতিনিধিদের পিছনে। তাদের বক্তব্য সমর্থন করে নাগরিক কমিটির মুখ্য সংগঠক বলেন, 3 কোটি মানুষের প্রতিনিধিত্বকারীদের সবাইকে বাদ দেয়া যৌক্তিক হয়নি। আপনি জনপ্রতিনিধি বা কাউন্সিলর নামেই দেন আর প্রশাসক নামেই দেন, যারা জনগণের ভোটে ব্যান্ডেড নিয়ে প্রকৃতপক্ষে নির্বাচন হয়েছিল তাদেরকেই যেন সেখানে দেওয়া হয়। যেই 3 কোটি মানুষ ফ্যাসিবাদের বিপক্ষে গিয়ে আপনাদের পক্ষে অবস্থান নিয়েছিল, আজকে যদি আপনাদেরকে সরিয়ে দেওয়া হয় তাহলে তাদের সেদিনের অবস্থানটাকে ভুল প্রমাণ করা হয়। এবি পার্টি যুগ্ম সদস্য সচিব বলেন, ছাত্র জনতার আন্দোলনে সক্রিয় স্থানীয় প্রতিনিধি ও এলাকার গ্রহণযোগ্য লোক নিয়ে কমিটি করে সমস্যার সমাধান হতে পারে। রাষ্ট্র যত ন্যায্য কারণেই হোক কোনো সিদ্ধান্ত নেয়, রাষ্ট্রকে তার রিপ্লেসমেন্ট সেবার মেকানিজমটা আগে তৈরি করতে হয়। রিপ্লেসমেন্ট বসাইছেন কাদেরকে? আমলাদেরকে না? এই আমলারা রাইতে ভোট করছে না? এই আমলারা প্রত্যেককে 35 লাখ 40 লাখ টাকা করে 50 লাখ টাকা করে টাকা ক্যাশ দিছে না 2018 সালে? বিষয়টি সমাধানে দ্রুত পদক্ষেপ নিতে স্থানীয় সরকার উপদেষ্টার সঙ্গে আলাপের আশ্বাস দেন তারা। নিয়ামুল আজিজ সাদেক, NTV নিউজ, ঢাকা। নগদ নিবেদিত অর্থনীতির খবর। দেশে ইসলামী ধারার ব্যাংকগুলোকে আওয়ামী লীগ সরকার টার্গেট করে ধ্বংস করে দিয়েছিল উল্লেখ করে আইন, বিচার ও সংসদ বিষয়ক এবং প্রবাসী কল্যাণ উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর দেশে 26% বৃদ্ধি পেয়েছে রেমিটেন্স প্রবাহ। আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে রাজধানীর ওসমানী মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে একথা বলেন তিনি। অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন দেশে থাকা প্রবাসী বাংলাদেশিদের সিআইপি অ্যাওয়ার্ড দেয়া হয়, যারা রেমিটেন্স পাঠিয়ে অবদান রাখছেন জাতীয় অর্থনীতিতে। এ সময় যুব, ক্রীড়া ও এলজিডি উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ছাত্র জনতার গণঅভ্যুত্থানে প্রবাসীদের অবদানের কথা তুলে ধরে প্রবাসীদের বিভিন্ন সমস্যা সমাধানের দাবি জানান। আমাদের রেমিটেন্স 26%। ফ্যাসিস্ট হাসিনা সরকার লুট করার জন্য বেছে নিয়েছিল ইসলামী ব্যাংকগুলোকে। বাংলাদেশে সবচেয়ে শক্তিশালী ছিল ইসলামী ব্যাংক সহ অন্যান্য ইসলামী ধারার ব্যাংকগুলো। এই ব্যাংকগুলোকে টার্গেট করে দুর্বল করে দেওয়া হয়েছিল। দায়িত্ব নেওয়ার পরে পূর্ববর্তী বছরে এই সময়ের তুলনায় আমাদের রেমিটেন্স 26% বৃদ্ধি পেয়েছে। আইনের তোয়াক্কা না করে, ভবিষ্যৎ কি হবে সেটা না ভেবে প্রবাসী ভাইয়েরা আমাদের জন্য কিভাবে দাঁড়িয়েছেন এবং ঝাঁপিয়ে পড়েছেন এবং শেষে জেল জুলুমের শিকার হয়েছেন। আজকের এই দিনে তাদেরকে গভীরভাবে স্মরণ করতে চাই এবং শ্রদ্ধা জানাতে চাই।
ইস্পাহানি প্রিমিয়াম টি খেলার খবর। ক্রিকেট লো স্কোরিং থ্রিলারে ওয়েস্ট ইন্ডিজকে চমক দেখিয়ে এক ম্যাচ হাতে রেখে টি-20 সিরিজ জিতল বাংলাদেশ। সেন্ট ভিনসেন্টে দ্বিতীয় টি-20তে 129 রান করেও ক্যারিবীয়দের বিপক্ষে 27 রানের অসাধারণ এক জয় পেয়েছে লিটন দাসের দল। তাতে 6 বছর পর আবারও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে জয়ের স্বাদ পেল বাংলাদেশ। খবর শেষ করছি, যাবার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার জানিয়ে দিচ্ছি। টঙ্গীতে তাবলিগ জামাতে দুপক্ষের সংঘর্ষে নিহত 4, হত্যায় জড়িতদের ছাড় নয়, স্বরাষ্ট্র উপদেষ্টা। 10 ট্রাক অস্ত্র আটক মামলায় বাবর সহ 7 জনের খালাস, পরেশ বড়ুয়া সহ 7 জনের মৃত্যুদণ্ডের সাজা কমালো হাইকোর্ট। শেখ হাসিনাকে প্রধান অভিযুক্ত করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুমের অভিযোগ মাইকেল চাকমার। নির্যাতনের প্রতিশোধ বিএনপি শক্তি প্রয়োগে নেবে না, 31 দফা বাস্তবায়নই হবে উপযুক্ত জবাব তারেক রহমান। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbt.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30 রাতের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।